আপনি যদি নিজের অপরাধ স্বীকার না করেন মিস্টার তালুকদার, তাহলে আমি আইনি স্টেপ নিতে বাধ্য হব। এবার সম্পূর্ণটা আপনার ইচ্ছা। কি হলো আপু, চুপ করে আছো কেন? উত্তর দাও, নয়তো তোমার পরবর্তী জীবন কিন্তু জেলেই কাটবে। মিস্টার তালুকদার, আপনি যে অন্যায় করেছেন তার ক্ষমা নেই, কিন্তু তারপরও আপনি আমার স্ত্রীকে বাঁচিয়েছেন, তাই আপনার কাছে আমরা কৃতজ্ঞ। এর জন্যই বলা হচ্ছে আপনি আমার নিজের মুখে সব অপরাধ স্বীকার করুন। শুধু মামু অথবা তুই নয়, ইভান আমিও আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ওনার কঠিন থেকে কঠিনতর শাস্তি। আমার বোনকে ওর বাস্তবিক জীবন থেকে দূরে রেখেছে। উনি ওনার স্বার্থ সিদ্ধান্তের জন্য জঘন্য অপরাধ করেছেন। এখনও সময় আছে মিস তালুকদার, আপনি আপনার অপরাধ স্বীকার করুন। মিনহাজ তালুকদার কী করবেন ভেবে পাচ্ছেন না। ওনার একই সংশয়। সব কিছু জানার পর পুষ্প যদি ওনার থেকে দূরে চলে যায়। অনেকক্ষণ ভাবলেন উনি, তারপর গম্ভীর হয়ে নিজের সব অপরাধ স্বীকার করে নিলেন। সবার কাছে ক্ষমা চাইলেন। এবার অধরের সামনে 2 হাত জোর করে চোখের পানি ফেলছেন মিনহাজ তালুকদার। অবশেষে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, হ্যাঁ, আমি আমার সব অপরাধ স্বীকার করছি। যখন আপনারা সব কিছু জেনে গিয়েছেন, তখন নতুন করে আর কিছু বলার নেই। আমি এতটুকু বলবো, আমি পুষ্পকে নিজের মেয়ের মতো করে আদরে রেখেছি। কোনো কিছুতেই ওর কোনো কমতি ছিল না। তোফায়েল সাহেব যেভাবে অধরাকে বড় করেছিলেন, বুকের মাঝে আগলে রেখেছিলেন, অধরাকেও ওই অবস্থায় পাওয়ার পর থেকে আমিও সেই ঠিক সেমভাবেই ওকে বুকের মাঝে আগলে রেখেছি। একটু একটু করে সুস্থ করে তুলেছি, নতুন করে ভার্সিটিতে ভর্তি করেছি। জানি না আপনারা জানেন কি না, আজকে যেহেতু আমি আমার সব অপরাধ স্বীকার করছি, তাই এটাও বলবো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমি অধরার সব ডকুমেন্টস চুরি করেছি এবং টাকার বিনিময়ে ওর সমস্ত সার্টিফিকেট ইনফরমেশন চেঞ্জ করেছি। পুষ্প ওর অতীতের সামনাসামনি কখনো না হতে পারে, কিন্তু শেষে কি হলো, সে ফিরে গেল ওই ভার্সিটিতে। ফিরে পেলেও পুরনো ক্যাম্পাস, ক্লাস, ক্যান্টিন, অফিস আর সেই মানুষ। মারে, তোর সামনে মুখ তুলে কথা বলার মতো সাহস আমার নেই। আমি জানি যে আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই, কিন্তু তারপরেও তোর যদি কখনো মনে হয় এই বুড়ো বেটাকে ক্ষমা করে দিতে, তাহলে প্লিজ ক্ষমা করে দিস। তোফায়েল সাহেব, আমি আমার কৃতকর্মের জন্য শাস্তির ভোগ করতে প্রস্তুত। অধরা কান্না করতে করতে দৌড়ে গিয়ে মিনহাজ তালুকদারকে জড়িয়ে ধরল। তারপর বলে উঠল, তুমি স্বীকার করেছো, এটাই আমার কাছে যথেষ্ট আপু। আর কিছুই চাই না আমার। ও বাবা, তুমি আর শাস্তি দিও না গো আমার আব্বুকে। হাজার হোক উনি তো আমার বাবা হয়, তাই না? প্লিজ আমার কথায় প্রথম এবং শেষবারের মতো ক্ষমা করে দিন আব্বুকে। ও ভাইয়া, কিছু বলছো না কেন? কিছু তো বলো। দেখো, আমি আব্বুকে ছাড়া থাকতে পারবো না, আর এটাও বলে রাখছি, আমার আব্বু যদি ওই অন্ধকার কুঠুরিতে আটকে থাকে, তাহলে তাহলে কিন্তু এটা আমি মেনে নিব না। একদম ছাড়খাড় করে দিব আমি সবকিছু। এরপর সবাই নিশ্চুপ হয়ে অধরের কথা শুনছিল। অধরের এমন আবেগপ্রবণ কথা শুনে সবাই চোখের অশ্রু বন্যা বইছে। এর মাঝে অধরের কাছে এগিয়ে গেলেন তোফায়েল হোসেন। গিয়ে অধরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে শুরু করলেন, তোর আব্বুকে তো ক্ষমা আগেই করে দিয়েছি রে মা, শুধু বাকি ছিল ওনার মুখে স্বীকারোক্তির, সেটাও হয়ে গেছে। তোর চোখের জল কি আমাদের কারো সহ্য হবে? তুই যে বড় আদরের কন্যা আমার। মিনহাজ সাহেব মেয়ের যেহেতু আব্বু হন, সেহেতু আমাকেই ভাই মানতে কি অপরাধ কোনো সমস্যা আছে? কি বলছেন এসব? এত সহজে আমাকে ক্ষমা করে দিলেন? আমাদের পরিবারের বিষয়ে বাইরে টেনে কি লাভ বলুন? সবচেয়ে বড় কথা, হৃদিতা ওরফে অধরা আপনাকে ভালোবাসে, আর মুক্তি পাওয়ার মূল কারণ হচ্ছে হৃদিতা। আমরা কেউ এমন কিছু করব না যাতে হৃদি কষ্ট পায়। আর আজকে হৃদির ভালোবাসা আপনাকে বাঁচিয়ে দিয়েছে মান-সম্মান হারানোর থেকে, পরিবার হারানোর থেকে এবং কষ্ট পাওয়ার হাত থেকে। আপনার মেয়ে যে শুধুমাত্র আপনার জীবনের লাকি পার্সন এমন নয়, হৃদি সবার জীবনের রাজলক্ষ্মী। আমি অধরার ভাই হিসেবে বলছি না, যাকে এতদিন আপনি নিজের মেয়ে করে রেখেছেন, সে শুধুমাত্র আপনার মেয়ে হয়ে থাকার যোগ্য নয়, তার ক্ষমতা আছে পুরো পৃথিবীর ভালোবাসা জয় করার। আপনি যদি অধরাকে পাওয়ার পর অসুস্থ করে সত্যিটা জানিয়ে দিতেন, তাহলে অধরা আপনাকে ওর বাবাই মনে করত। আমি একটা কথা বলতে চাই মিনহাজ ভাইকে, যদি সবাই মত দেন তাহলে বলতাম। হ্যাঁ মেহরিমা, বলো কি বললে? এখানে মতামতের কি আছে, তুমি বলো।
আসলে আমি চাইছি না আমার মেয়ে আজকের পর থেকে এখানে থাকুক। আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে, আর মিনাজ ভাইও ওনার মেয়ের সাথে থাকবেন। আপনার কি এতে আপত্তি আছে মিনাজ ভাই? আরও একটা কথা বলে রাখি, আমার কোনো ভাই নেই। আপনি যদি চান তাহলে আমাকে বোন ভাবতে পারেন। আমার একজন বড় ভাইয়ের খুব শখ। আবেগে আপ্লুত হয়ে এবার মিনাজ তালুকদার চিৎকার করে কান্না করে দিলেন। আমি যদি পাপিষ্ট রে মা, এত বড় ভুল আমি কিভাবে করে ফেললাম? আমার শান্তি প্রয়োজন। এত বড় অন্যায়ের পরেও আমার মুক্তি সম্ভব নয়। তুফাইল ভাই, আপনি আমাকে অ্যারেস্ট করুন। যদি একটাবার অধরাকে আপনাদের কাছে নিয়ে আসতাম তাহলে মেয়ের সাথে সাথে একটা বোনও পেতাম, কিন্তু আমি সেটা করিনি। সবসময় নিজের কথাই ভেবে গেছি। শান্তি প্রয়োজন, আমার শান্তি। আমি এত পাষাণ কিভাবে হলাম? আমি জানতাম একটা পরিবারের লোকজন এই মেয়েটাকে খুঁজতে ব্যস্ত, তারপরেও আমি যেভাবে গেছি শুধুমাত্র নিজের কথা। আমি এই পৃথিবীর জঘন্যতম একজন অপরাধী। আল্লাহ আমাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেন। আব্বু তুমি কি চুপ করে থাকবে? আমার আর ভালো লাগছে না এসব। তুমি তোমার মেয়েকে পুনরায় পেয়েছো, শুধু মেয়ে না, সাথে একটা বোন পেয়েছো, তারপরেও কিভাবে বলছো শাস্তির কথা? হ্যাঁ আঙ্কেল, আজকে আপনার খুশির দিন। এভাবে কান্না করার দিন আজকে নয়। আমি আপনাকে আমার শ্বশুর হিসেবে মেনে নিলাম। এবার তো কান্না থামান। স্যার আপনারা এখানে থাকুন, আমি আব্বুর সব কাপড় ব্যাগে ভরে নিয়ে আসছি। আব্বু তো আজ থেকে আমাদের সবার সাথে থাকবে, তাই না? ঠিক আছে, তুমি যাও, কোনো কিছু দরকার পড়লে ডাক দিও। এই অধরা দাঁড়া, আমিও আসছি তোর সাথে। দুইজন একসাথে গোছাতে লাগলে তাড়াতাড়ি হয়ে যাবে। আন্টিমণি, তুমি তিয়াসকে রাখো। রাত 10টা। তোফায়েল হোসেনের বুকে মাথা রেখে শুয়ে আছে মেহরিমা। কত বছর পর ওনারা যেন তৃপ্তি পেল। অধরা হারিয়ে যাওয়ার পর থেকে মেহরিমা সবসময় একা একা থাকতেন। এরই মধ্যে তোফায়েল হোসেন বলে উঠলেন, অনেক দিন তো পেরিয়ে গেল মেহরিমা। কিসের দিন পেরিয়ে গেছে? অধরা আর ইভানের আগতেক এবার আমাদের ভাবা উচিত ওদের বিয়ে নিয়ে। হ্যাঁ গো, ঠিক বলেছ। এত দিন হয়ে গেছে আকদের। আমি বুঝি ওরা সাথে থাকলেও এখনো নিজেদের মানিয়ে নিতে পারেনি। হাজার হোক, এখনো তো সবাইকে নিয়ে বিয়েটা হয়নি। কত ভাগ্যের বিনিময়ে ইভানের মতো একজনকে পেয়েছি মেয়ের জামাই হিসেবে, বলো? এটা শুধু আমাদের ভাগ্যের বিষয় নয় মেহরিমা, আমাদের অধরার এটা যোগ্য। আমাদের মেয়ের মতো মেয়ে হয় নাকি একটাও? বলতে পারো আমরা খুব ভাগ্যবান মা বাবা, নয়তো অধরার মতো খাঁটিহীনা কিভাবে পেলাম? মেয়েরা হিসাবে তুমি অধরাকে নিয়ে ছোটবেলায় কত চিন্তা করতে, মেয়েকে কত বড় করবে কিভাবে। মেয়েরা নম্রভদ্র আর বিনয়ী হবে তো, বড় হয়ে আমার কথা শুনবে তো। বিয়েটা কি করবে আমাদের পছন্দ, নাকি রাস্তা থেকে কাউকে নিয়ে এসে বলবে আমি এই ছেলেকে বিয়ে করে ফেলেছি? মনে আছে মেহেদি, তুমি এরকম কত চিন্তা করতে অধরাকে নিয়ে। কিন্তু তুমি দেখো, আমাদের অধরা মানুষের মতো মানুষ হয়েছে, নিজের পছন্দের বিয়ে করেনি। মা বাবা যাকে বলেছেন বিয়ে করার জন্য তাকে মাথা পেতে মেনে নিয়েছে, কোনো ধরনের কোনো বেয়াদবি করেননি। হয়েছে, আমাকে আর কথা শোনাতে হবে না। আমি ওর মা, তাই ওরে নিয়ে আমার একটু বেশি চিন্তা থাকবে। তুমি বাপু আবার এসবে কিছু বুঝবে না। অনেক রাত হয়েছে, এবার ঘুমাও তো। আর আজকেও আর আমাকেও ঘুমাতে দাও, কত কাজ পড়ে আছে। বৃদি, তুমি কি আসবে বেটে? কতক্ষণ তোর অপেক্ষা করিয়ে রেখেছ, সেটার খেয়াল আছে তোমার? আমি আপনাকে কখন অপেক্ষা করিয়ে রাখলাম শুনি? আমি সুন্দর করে বললাম স্যার আপনি গিয়ে ঘুমান, আমি কাজটা কমপ্লিট করে আসছি। সেটা যাই হোক, বলেছে তো। এবার আসো না ঘরওয়ালি, আর একা একা কতক্ষণ থাকবো? যতক্ষণ আমার কাজ শেষ না হয় ততক্ষণ। আপনি তো বলতেন আগে কাজ পরে সবকিছু। রাত 12টার সময় নক করলেও হ্যাঁ রিদিতা বলো, আচ্ছা আমি তোমায় 10 মিনিট পর কল করছি, এখন একটি কাজ করছি। এসব কে বলতো শুনি? ওয়েট, বাই এনি চান্স তুমি কি এসবের বদলা নিচ্ছ? বদলা কেন নেবো? যা সত্যি তাই বললাম। তবে আমি সত্যি পেপার দেখছি। এখন কথা বলা বন্ধ করুন, নয়তো ভুল করব, তারপর আমার উপর কথা উঠবে আবার। কিন্তু রেদি। অধরা ধমক দিয়ে উঠল, একদম চুপ, আর একটা কথাও বলবেন না। কাজ শেষ আপনার? তো আপনার কাছেই তো আসছি শেষে।
অধরা ধমক খেয়ে ইভান আর কিছু বলেনি, চুপচাপ নিজের ল্যাপটপ ওপেন করে অফিসের কাজ করতে শুরু করলো। এদিকে ইভানের এই অবস্থা দেখে অধরা মিটিমিটি হাসলো। কিছুক্ষণের মধ্যেই পেরিয়ে গেল 1 ঘন্টা। এবার ইভানকে থামানোর ক্ষমতা কার আছে? ইভান অধরার দিকে এই চক্ষু মেলে তাকালো, দেখতে পেল অধরা নিজের মতো করে কাজ করে যাচ্ছে। বাইরের দিকে ওর মন নেই। মুহূর্তে নিজের কাজ কমপ্লিট করে ল্যাপটপটা রেখে দিল অধরার পড়ার টেবিলের। তারপর ধীর পায়ে এগিয়ে গেল অধরার কাছে। অধরা তখনও বুঝতে পারেনি ইভান ওর দিকে এগিয়ে আসছে। হঠাৎ করেই অধরা বুঝতে পারল ও শূন্যে ভাসছে। অধরা তখন একটা পেপার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এর মধ্যে ইভান অধরাকে কোলে তুলে নিয়ে এগিয়ে যেতে লাগলো বিছানার দিকে। কি করছেন নাকি? ছাড়ুন আমায়, ইম্পর্টেন্ট একটা পেপার দেখছিলাম। আরে কি? বলার আগেই ইভান অধরাকে ফেলে দিল বিছানায়। অধরা মুখ দিয়ে যেন আগুনের উল্কা বের হচ্ছে। হঠাৎ করে ইভান ওর একদম কাছে চলে এসেছে। কি করছেন? সরুন এখান থেকে, কথা কানে যাচ্ছে না আপনার? ইভান যেন মাদকতায় সরে বলে উঠল, দেখুন আমাকে ছাড়ুন, কাজ আছে আমার। এরকম করলে তো চলবে না, তাই না? কোন ইয়ারের পেপার দেখছো? ফার্স্ট ইয়ারের ছেলেদের অনেকগুলো পেপার এখনো দেখার বাকি, ওইগুলো দেখা শেষ। ইভান যেন মাদকতার স্বরে বলে উঠল, আর একটা কথা নয়, চুপচাপ ঘুমাও। কিন্তু পেপারগুলো চাওয়া যে এখনো বাকি, সেটা কি হবে? এসব নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আগামীকাল সকালে তোমার সামনে সব পেপার রেডি থাকবে। এখন ঘুমাও। আর শোনো, এসব জব ছেড়ে দেবে তুমি। হ্যাঁ, আমি চাই তুমি কিছু করো নিজের মতো করে, কিন্তু এমন কিছু করো না যেখানে আমি তোমার থেকে দূরে থাকি। এই যে পেপারসগুলো এখন দেখছো, তাতে আমার কী লাভ হচ্ছে রিদি? আমি এভরি মোমেন্টস তোমাকে চাই। এসব পেপার, ক্লাস, পড়ালেখা এসবের বাহানা কখনো আমাকে দেখাবে না, মনে রেখো। ইভানের কথায় প্রাণ জুড়িয়ে গেল অধরার। প্রশান্ত হৃদয়ে ইভানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল বেচারি। হ্যাঁ এসো। রিদিতা মানে অধরা ম্যামকে বলো ক্যান্টিনে যেতে, এক্ষুনি যেন চলে যান উনি। বলে গার্ড মিটিমিটি হেসে চলে গেল। সে বুঝতে পেরেছে নিশ্চয়ই স্যার আর ম্যামের মধ্যে অভিমান রয়েছে, তাই তাকে ডাকতে হলো আজকে। ইভান বেশ কিছু সময় যাবৎ অপেক্ষা করছে ক্যান্টিনে, কিন্তু যার জন্য অপেক্ষা করছে তার আসার কোনো খবর নেই। ইভানকে দেখে সাথে সাথে পুরো ক্যান্টিনে নীরবতাই ছুঁয়ে গেল। সামনে দেখে মনে হচ্ছে সবাই জমে বরফ হয়ে গেছে। এবার ইভানে বেশ রাগ হচ্ছে অধরার উপর। ঝগড়া হয়েছে ভালো কথা, সেটা তেজ বাসায় দেখালে তো হয়। ভার্সিটিতে এসে কি দরকার এত জেদে? প্রায় 10 মিনিট পর দেখা গেল এক নারী অবয়ী। সে নারীকে দেখা মাত্রই ইভান যেন শান্তি পেল। অধরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে এগিয়ে আসছে ইভানের দিকে, আর ইভান সেটা মুগ্ধ দৃষ্টিতে দেখছে। এখন অবশ্য অধরা শাড়ি পরে আসে না, আজকে পরেছে হাই হিল, নীল জিন্সের প্যান্ট, সাথে কুর্তি, কোমর পর্যন্ত চুলগুলো ছেড়ে দেওয়া, চোখের নিচে সামান্য কাজল, আর বাম হাতে ইভানের একটা ওয়াচ, কাঁধে একটা ব্যাগ। আমাকে এত জরুরি তলব যে ইভান স্যার, কোনো প্রয়োজন? চুপচাপ এখানে বসো বেয়াদব মেয়ে। ঝগড়া করবে ভালো কথা, সেটা বাসায় করো। এখানে এসে কেন ঝগড়া করা মোড়ে আছো? সকাল থেকে যে কিছু খাওনি সেটার খেয়াল আছে তোমার? ইটের জানে কোথাকার। বসো চুপচাপ। বসবো না। আপনি কি করবেন? আমার সাথে একদম কথা বলবেন না। বলে অধরা উল্টো হাতটা দিল। অধরার এইরকম অহেতুক অভিমান কিভাবে ভাঙাবে ইভান সেই চিন্তায় ব্যস্ত। অধরার পেছন পেছন ইভান দৌড়ে এলো। এতক্ষণে অধরা ক্যাম্পাসের মধ্যখানে চলে গেল। রিদি শোনো আমার কথা, প্লিজ শোনো। একদম আমার গায়ে হাত দিবেন না, সহ্য হচ্ছে না আমার আপনাকে। চলে যান আপনি আমার চোখের সামনে থেকে। আমার কথা একটা বারের জন্য শোনো পাখি, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। কি শুনবো আমি আপনার কথা? আপনি তো আপনার মতো বেশ ভালোই আছেন, মেয়ে নিয়ে ঘোরেন। ওই মেয়ে আবার আপনার গালেও স্পর্শ করে, আপনার পাশে বসে। আর কি শোনানো বাকি আছে আমায়? পুনরায় অধরা ইভানের কথায় তোয়াক্কা না করে সামনের দিকে পা বাড়ালো। ইভান আর দেরি করলো না, দ্রুত পার্কিং সাইট থেকে বের করলো গাড়ি। ততক্ষণে অধরা চলে গেছে রাস্তায়। ইভান সেই কখন থেকে অধরাকে বলে চলেছে গাড়িতে উঠে আসার জন্য, কিন্তু অধরা আর শুনল না ইভানের কথা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইভান জোরে অধরাকে গাড়িতে তুলে মুখের মধ্যে ওর রুমাল বেঁধে দিয়েছে। গাড়ি চলছে আপন গতিতে। এতক্ষণ শহর থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছে ওরা। এবার ইভান একটা নিরিবিলি জায়গা থেকে গাড়ি ব্রেক করলো, তারপর অধরার মুখের বাঁধন খুলে দিল।
ছাড়া পেতেই অধরা রেগে চিৎকার করে উঠল। আপনার কি মনে হয় মিস্টার ইভান রেজা চৌধুরী আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই আমায় ব্যবহার করবেন আপনি? যদি এটা আপনি মনে করে থাকেন তাহলে শুনে রাখুন, আপনি ভুল ভাবছেন। অধরাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ইভান নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে অধরাকে জড়িয়ে ধরল। ইভানের এই কাজে অধরা মুহূর্তের মধ্যে জমে গেল, একদম চুপ হয়ে ইভানের বুকের সাথে লেপ্টে থাকল। তুমি যেটা ভাবছো সেটা ভুল রীতি। তুমি যেদিন আমাকে রিক্তের সাথে দেখেছ ওই দিন আমি তোমার কথা ভেবে ফুচকা হাউসে গিয়েছিলাম। প্লিজ বিলিভ মি, রিক্তাকে আমি আপন বোনের মতোই দেখি। এইসব ইংলিশানি আমার কাছে যেমন রিক্তাও তেমন। ট্রাস্ট মি ঘরওয়ালি, আমি এমন কোনো কিছুই করিনি যাতে তুমি কষ্ট পাবে। তাহলে গতকাল রাতে কি ছিল ওসব? আপনি জানতেন আমি ঈশানী বাসায় থাকবো আর সেই সুযোগে আপনি কি না এসব করছিলেন? আমার কথা জাস্ট একবার শোনাবো, জাস্ট একবার। তারপর যদি তোমার মনে হয় আমি অপরাধ করেছি তাহলে তোমার মন যা চায় সেটাই করো, আমি বাধা দেব না। কি বলার আছে আপনার? গতকাল আমি যখন আপনাকে ওই অবস্থায় দেখেছি তখন আমার কি অবস্থা হয়েছিল সেটা বুঝতে পারছেন আপনি? বুঝবেন কি করে? আপনি তো আমার হাজবেন্ড। যদি ওয়াইফ হতেন তাহলে বুঝতে পারতেন। আমার হাজবেন্ড কিনা ড্রাগস নিচ্ছিল, পাশে পড়েছিল অনেকগুলো দামি মদের বোতল আর মুখে সিগারেট। এই দিনটা দেখার বাকি ছিল আমার। আপনি ড্রাগস নেওয়ার জন্য কিনা এক কথায় রাজি হয়ে গেলেন ওদের বাসায় থাকার জন্য, আর আমি আপনার কথা ভেবে এত রাতে দৌড়ে এসেছি। আমার ভাবতেও অবাক লাগছে। তুমি শুধু এগুলো দেখে গেলে রীতি, কিন্তু এগুলোর পেছনের কাহিনী তোমার কি একবারের জন্য মনে পড়ে না? একবার ভাবো তো, তোমার যখন সবকিছু মনে পড়েছিল তখন তোমার কেমন লাগছিল? যেদিন রাতে অ্যাক্সিডেন্ট হয় সেদিন পুরোটা রাত হন্তদন্ত হয়ে খুঁজেছি তোমাকে, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। জানো তখন আমার বুকের ভেতর কেমন হাহাকার করছিল না? সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, তারপরও তোমার খোঁজ নেই। এই কয়টা দিনে আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি, এমনকি এক বিন্দু পানিও মুখে তুলিনি। শেষ পর্যন্ত তোমার ভাই ডক্টরের সাহায্যে আমাকে ঘুমের ইঞ্জেকশন দেয় এবং সাথে সাথে স্যালাইন চলছিল। একে একে দিন গেল, রাত গেল, আর আমার ডিপ্রেশন বাড়তে লাগলো। সেই থেকেই তোমার এই অধম স্বামী মদের নেশে ডুবে গেল। কিন্তু হায়, এসব সামান্য জিনিসকে তোমার থেকে আমাকে দূরে রাখতে সক্ষম? শেষ পর্যায়ে আমি ব্যর্থ হয়ে ড্রাগস নিতে শুরু করলাম। কিন্তু আমি তোমাকে যখন ভার্সিটিতে প্রথম দেখলাম, ট্রাস্ট মি দিদি, ওই দিন আমি কোনো ধরনের নেশাজাত দ্রব্য গ্রহণ করিনি। তোমাকে প্রত্যেকদিন দেখতে শুরু করলাম। ধীরে ধীরে তোমার বিষয়ে সমস্ত খবরও পেয়ে গেলাম। তখন একদম কম নেশা করতাম, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে তোমার এত ট্রিটমেন্ট করার পরেও আমি কোনো পজিটিভ রেজাল্ট পাচ্ছিলাম না। এই বিষয়ে আমি কাউকে বলতে পারছিলাম না। সেই শুরু হলো আবারও ডিপ্রেশন, আবারও মাত্র অতিরিক্ত নেশা করা। যেদিন তুমি ফিরে এলে সেদিন তো তুমি দেখেছ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। বৃদিতা, এটা অতিরিক্ত ড্রাগস নেওয়ার জন্য হয়েছিল। আমি একদমই নিজের মধ্যে ছিলাম না ওই দিন। হ্যাঁ, আমি তোমাকে লুকিয়ে সিগারেট খেয়েছে, মদ খেয়েছে, ড্রাগসও নিয়েছে, কিন্তু আমি ইচ্ছে করে নেইনি। আমি চাইও না এইসবে ডুবে থাকতে। আমি তোমাকে নিয়ে থাকতে চাই রীতি। আমি তোমাকে কোনো কারণ ছাড়াই যেতে দিয়েছিলাম ঈশানের বাসায়। তবে এটা সত্য, তুমি বাসায় থাকলেও আমি গতকাল ড্রাগস নিতাম। আমি বউ ছেড়ে দেবো এইসব কথা, কিন্তু কিছুটা তো সময় লাগবে বলো। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপরেও যদি তোমার মনে হয় আমার শাস্তি প্রয়োজন তাহলে তোমার যা ইচ্ছে তাই দাও, আমি প্রতিবাদ করব না। আপনার কত বড় সাহস! আমার রুমে এইসব ছাইপাশ খেয়েছেন আপনি? লজ্জা করলো না আমার রুমকে বিষাক্ত করতে? আপনি এতটা খারাপ কিভাবে হলেন? আপনার সব থেকে বড় অপরাধ, আপনি আমাকে এই বিষয়ে কিচ্ছু জানাননি। আপনার কি জানানো উচিত ছিল না স্যার? তুমি কষ্ট পাবে বলিনি। আমি জানতাম না তুমি একসময় জেনে যাবে। আমি চাইনি আমার এই ভয়ঙ্কর জীবন সম্পর্কে তুমি কিছু জানো। শেষে কি জানতে পারলাম না? সেই তো জানতেই পারলাম। কষ্ট কি পেলাম না? আপনি বলে দিলে যে কষ্ট পেতাম তার চেয়ে দ্বিগুণ পেয়েছি। তবে আমি আপনাকে কোনো শাস্তিই দেব না। গোল লাগানো কণ্ঠে অধরা আচমকা বলে উঠল। এরপর থেকে যদি নেশার প্রয়োজন হয় তাহলে এই হৃদিতার কাছে আসবেন। এমন নেশায় ডুবিয়ে রাখবো না, সবকিছু ছেড়ে ছুড়ে জীবনের প্রতিটা মুহূর্ত সেই নেশায় ডুবে থাকতে চাইবেন। অধরার এমন কথা শুনে ইভান পুরো থমকে গেল। সে ভেবেছিল অধরা তার থেকে মুখ ফিরিয়ে নেবে, হয়তো কখনোই কথা বলবে না ওর সাথে। এমনকি ওর মনের ভয়ে দানা বেঁধেছিল যে হয়তো হৃদিতা এই সম্পর্ক ছিন্ন করবে। ইভান এখনও স্তম্ভিত হয়ে বসে আছে। অধরাকে জড়িয়ে ধরা হাতের বাঁধন হালকা হয়ে এসেছে। এরই মধ্যে অধরা বলে উঠল, কি হলো স্যার? আমার কথা কি বিশ্বাস হচ্ছে না? ইভান মাথা নাড়ালো। আসছেও
এই মুহূর্তে কি বলবে। আসলে ও এই মুহূর্তে কি বলবে সেটা বুঝতে পারছে না। তো তুমি সব কি বলছো রিদি? তার মানে তুমি আমার সাথে থাকবে, ছেড়ে যাবে না? আরে ধুর মিয়া, ছাড়বো কেন আপনারে? নিজের জামাইকে ছেড়ে দেওয়া যায় নাকি এত সহজে? হ্যাঁ, নাকি আপনি ভাবছিলেন এসব জানার পর তো আমি আপনার সাথে থাকতে চাইবো না? অন্য অন্য তখন আপনি আরেকটা মেয়েকে বিয়ে করে সুখে সংসার করবেন? এইসব হচ্ছে না জামাইজান। এই যে আমি এই হৃদিতা হোসেন অধরা আপনাকে এই জন্ম কেন, পরের 7 জন্মেও অন্য কারো হতে দিব না। বের করা কথা শুনে ইভান পুরো আহম্মক বনে গেছে। মনে মনে শুধু এটাই ভাবছে। এই মেয়ের এত সাহস হলো কিভাবে? কাছে আসতে গেলে ওর পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে। আর এই মেয়ে কিনা এসবই কথা বলছে। কি হলো স্যার? সত্যি সত্যি দেখছি ইভানের বউ হয়ে উঠেছ। হৃদি, তুমি আমাকে ভুল না বলছে আপন করে নেওয়ার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে চিরকৃতজ্ঞ। কথা দিচ্ছি বউ, তুমি যদি ভালো না লাগে তাহলে রিক্তার সাথে আমি এই জন্মে আর কখনো কথা বলবো না। তুমি হ্যাপি থাকলে আমার শান্তি। দেখতে দেখতে আরও 1 মাস পেরিয়ে গেল। আজকে সকাল থেকে পুরো বাড়ি জোরে তুমুল ঝুমুর, সবাই কাজে ব্যস্ত। কারণ আজকে সেই পূর্ণতা দিন যেদিন ইভান অধর এক হতে চলেছে। মানে হচ্ছে আজকে ইভান অধরার বিয়ে, কিন্তু অধরা এখনও নাক ডেকে ঘুমাচ্ছে। ঈশানী বাহিরে সবাইকে কাজে হাতে হাতে সাহায্য করছে। তিয়াসর বাপের কোলে তুল খাচ্ছে। এর মধ্যে তীব্রের ফোনের ভাইব্রেশন, সবাই তাকালো পেছন ঘুরে। কে ফোন দিয়েছে এখন? আগে তো দেখি, তারপর বলছি মা তুমি তিশাকে ধরে রাখো তো একটু। তীব্র তিয়াসকে তাহিরা হোসেনের কাছে দিয়ে ফোনটা পকেট থেকে বের করলো, কিন্তু স্ক্রিনে ভেসে ওঠা নাম্বার দেখে তৎক্ষণাৎ ফোনটা কেটে দিল। তারপর এক বিজয়ের হাসি হাসলো। তীব্রের এমন রহস্যময়ী হাসি দেখে সবাই তাজ্জব বনে গেল। কি হলোটা কি একটু বলবে? ফোনটা না ধরে এইভাবে কেটে দিও কেন? কেন সেটা কি বুঝতে পারছো না? এই জন্যই বলি তোমার বুদ্ধির অভাব। তোরা একটু থামবি? সামান্য একটা ফোন নিয়ে এত কিসের ঝগড়া? এইটা সামান্য ফোন নয় মা, এটা হচ্ছে তোমার একমাত্র জামাইয়ের ফোন। এত সকালে ফোন কে দিতে পারে এটাও বোঝার মতো ক্ষমতা নেই তোমাদের। কে ফোন করেছে রে তীব্র? আরে মামি, তুমিও চলে এসেছো মজা নিতে। যাই হোক, ভালোই হলো। শোনো, গতকালকে অধরা থেকে ওই মোবাইলটা সবাই মিলে নিয়েছো, তার জন্যই এত সকালে ফোন, তাও আমার ফোনে। আমার ফোনটা করছে, আর ফোনটাও করছে তোমাদের একমাত্র জামাই ইভান রেজা চৌধুরী। উনি বোধহয় বউ ছাড়া আর থাকতে পারছিলেন না, তাই এই পন্থা অবলম্বন করে কথা বলতে চাইছিলেন। কিন্তু আমি তো এটা হতে দিতে পারি না, কারণ আমি এখন ওনার বন্ধু নই, আমি এখন ইভানের বউয়ের বান্ধবীর জামাই। তাই ইভান সে পন্থাই অবলম্বন করুক না কেন, আমি বিয়ের আগে পর্যন্ত অধরার সাথে ওর কোনো কথা হচ্ছে না, এটা শেষ কথা। কি বলো ঈশানী? হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক বলেছ। দেখি কে কাকে কত মিস করে। আন্টিমণি, তুমি চাপ নিও না। আর যদি তুমি অধরার জন্য চিন্তা করো তাহলে শোনো, ইভান স্যার অধরাকে মিস করলেও অধরা কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছে, তাই নো টেনশন, ডো ফুর্তি। ঠিক বললাম তো তীব্র ভাইয়া? এই বেয়াদব মহিলা, আমি তোমার ভাই কোন জন্মের লাগি? স্টুপিড কোথাকার। এখন থেকে তোমাকে শিখাতে হবে ভাই কাকে বলে আর স্বামী কাকে বলে। রাগ করছো কেন? আমি তো একটু মজা করে বলেছি। কেন, তোমার মনে নেই বিয়ের আগে যে তোমাকে তীব্র ভাই বলেই ডাকতাম? তীব্র আর ঈশানীর এমন খুনসুটি দেখে প্রশান্ত হয়ে গেল মেহরিমা আর তাহিরার হৃদয়। এই মা মনে মনে প্রার্থনা করলেন অধরা আর ইভানের বৈবাহিক জীবনও যেন তীব্র ঈশানীর মতো মধুময় হয়ে ওঠে। এর মধ্যে আবার তীব্রের ফোন বেজে উঠল। তীব্র ফোনে হাত দেওয়ার আগে মেহরিমা বেগম বলেন, তীব্র বাবা, আর কোনো ফাইজলামি নয়, কিন্তু ইভান কোনো প্রয়োজনেও ফোন করতে পারে, তাই ফোন রিসিভ করে সুন্দর করে কথা বল। তোমাকে ফোন রিসিভ করতে হবে না, দাও আমার কাছে, আমি আমার দুলা ভাইয়ের সাথে কথা বলবো। কি আর প্রয়োজনে মামি? ইভানের প্রয়োজন তো একটাই, সে হচ্ছে তোমার মেয়ে। বোঝো না বাপু, এত বউ পাগল হবার কি আছে? তাহিরা হোসেনের এবার বেশ রাগ হলো, কড়া করে বলে দিলেন, একদম চুপ তীব্র। আর ঈশানী, তুমিও আর
কোনো কথা বলবে না। তীব্র, তুই এই পাশে গিয়ে ইভানের সাথে কথা বল। আর ঈশানী, তুমি যাও তোমার ননদকে ঘুম থেকে তুলতে, একটু পরেই কিন্তু পার্লারের লোকজন চলে আসবে। তাইরা হোসেনের ধমকে স্বামী স্ত্রী দুজনেই চুপ করে গেল। তারপর ওনার কথা মতো চলে গেল যে যার কাজে। এই যে রায়বাঘিনী ননদিনী, বেলা কয়টা সেদিকে খেয়াল আছে তোর? হুম, তোর বিয়ে আজকে, আর তুই এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ওঠ এখন, মা আর আন্টিমণি পাঠিয়েছে আমাকে। উঠ না রে, তুই আজকে তো দেখে রাখতে পারিস। কেন, তুই কি করবি যে আমি দেখে রাখবো? তোর তো ওর প্রতি কিছু দায়িত্ব আর কর্তব্য আছে, তাই না? তার জন্য দেখে রাখবি। তুই যে সারাটা জীবন না পড়ে আমায় দেখে পরীক্ষায় পাশ করেছিস, তাই এমন উত্তর দিচ্ছিস? বলদ একটা। ও আমার ভাইপো তো, আমি ওরে দেখবো না তো কি তুই দেখবি? যা তো ভাই, এখান থেকে শুধু শুধু আমায় বিরক্ত করিস না তো। রিহানকে রেখে তুই যেখানে যাওয়ার যা। আর শোন, আর একটু ঘুমোতে দে। গতকাল প্রায় রাত 4টা পর্যন্ত জেগেছিলাম, আজকে আর পারছি না রে। পড়ালেখার সময় তো এমন বলিস না, তাহলে এখন এমন বলছিস কেন? আরে ভাবি, গতকালকে আমি ফ্রি হয়ে শুধুমাত্র বই আর খাতা কলম নিয়ে বসেছিলাম। ভেবে দেখো তো, কত ভারী একটা লেহেঙ্গা গায়ে পরিয়ে দেওয়া হয়েছিল আমাকে, তার সাথে আবার মেকআপ। কি অসহ্য ব্যাপার। বলেছিলাম এসব গায়ে হলুদ টায়ে হলুদের কোনো প্রয়োজন নেই, কিন্তু কে শুনে কার কথা? তো তোর ইচ্ছে নেই বলে কি আমাদেরও ইচ্ছে নেই নাকি? শোন, বিয়েটা তোর হলেও মজা ফুর্তি উল্লাস সব কিছু কিন্তু আমাদের, তাই বুঝে শুনে কথা বল। যাই হোক ননদিনী, বিয়েটা কিন্তু তাড়াতাড়ি হবে, তাই 11টার মধ্যে তোমার রেডি থাকতে হবে। ইভান স্যার বলে দিয়েছেন 11টা মানে 11টা, এর থেকে 1 মিনিট যেন দেরি না হয়। সো কেয়ারফুল। তোমার যে জামাই, তারপর দেখা যাবে অর্ধেক সাজানো অবস্থায় তোমাকে বিয়েতে বসিয়ে দেবে, আর সবাই কোণে দেখে ভয় একদিক ওদিক ছুটে পালাবে। আজকে আমি চলে যাবো না রে, এই বাসা থেকে চিরকালের জন্য। আর কখনো হয়তো থাকা হবে না তোদের সাথে এরকম লং টাইম। সময় দেখতে দেখতে কত দ্রুত চলে যায়, তাই না? আগদের সময় কথা ছিল আমার অনার্স কমপ্লিট হওয়ার পর বিয়ে হবে, সেই দিন আর আজকের দিনের মধ্যে কত তফাৎ, তাই না? আমি যখন পাত্রের জায়গায় প্রথম দেখলাম ইবাস থেকে, তখন আমার বুক ধুক ধুক করেছিল। আমি ভেবেছিলাম উনি তো বিয়ে করতে রাজিই হবে না। তার চেয়ে বড় কথা, আমাকে কত খারাপ ভাবেন, হয়তো ভাববেন, বলবেন লজ্জা করে না স্টুডেন্ট হয়ে স্যারকে বিয়ে করতে মনস্থির করেছো। আমি যদি আগে জানতাম তুমি পাত্রী, তাহলে কখনোই আসতাম না। যখন আমায় বসানো হলো, তখন একবার আর চোখে তাকিয়েছিলাম, দেখলাম উনি শান্ত হয়ে বসে আছেন। তারপর যখন মা আর এসে ওনার সম্মতি আছে কিনা জানতে চাইলেন, তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন। ওই দিন ওনার একদম পাশে বসানো হলো আমায়। উনি আমার হাতে রিং পরিয়ে দিলেন, অবশ্য আমিও ওনাকে রিং পরিয়েছিলাম জানিস। তারপর যখন কাপল ফটো তোলার জন্য ক্যামেরাম্যান বললো না, তখন আমি ভয়ে লজ্জায় একদম শেষ হয়ে যাচ্ছিলাম, কিন্তু উনি বিষয়টা কত সুন্দর করে ম্যানেজ করে নিলেন। আজকে এতগুলো বছর পেরিয়ে গেছে ওই মানুষটার সাথে, ভাবা যায় আজকে সেই মানুষটার সাথে আমার বিয়ে। অধরার কথায় ঈশানেরও চোখ উপছে জল গড়িয়ে পড়ল। সত্যি তো, অধরা আর এই বাসেই সবসময় থাকবে না। মন খারাপ করছিস কেন? একবার ভাবতো ইভান স্যারের কথা। উনি কত ভালো, কত শিক্ষিত, স্মার্ট, রোমান্টিক। তোকে তো উনি পাগলের মতো ভালোবাসেন। তুই যখন ছিলি না, স্যার না পুরো পাগল হয়ে গিয়েছিল রে। ওনার ওই অবস্থার কথা শুধুমাত্র আমি আর তীব্র জানতাম। রশি দিয়ে হাতে বেঁধে সেই হাতে ড্রাগসের ইঞ্জেকশন পুশ করতেন। বিশ্বাস কর, ওনার যখন তোর কথা খুব বেশি মনে পড়তো না, উনি তখন চিৎকার করে কাঁদতেন। এমন ভালোবাসা কখনো দেখা যায় না রে অধরা, কখনো না। দেখ, আমিও তো বাবা মাকে ছেড়ে আছি, তাই না? আর তুই কি একবারে চলে যাচ্ছিস নাকি? যখন ইচ্ছা তখন আসবি, প্রয়োজন হলে এই বাসায় 8 মাস থাকবি, আর ওই বাসায় 4 মাস থাকবি। শেষ হলো দুজনের কথা, হলে বেরিয়ে আসুন। আর অধরা, তোকে বলে রাখছি, একদম মন খারাপ আর কান্নাকাটি করলে কিন্তু এখানেই ইভানের স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আমার চোখের সামনে যদি আমার বোন কাঁদে, তাহলে বিয়ে হবেই ঠিকই, কিন্তু তোর আর শ্বশুরবাড়ি যাওয়া হবে না। তাই আমি বলবো হাসি মুখে থাকতে, নয়তো এর পরিণাম কিন্তু খারাপ হবে। ঈশানী, তুমি বাইরে এসো, মা ডাকছে। আর তিশাকে অধরা রাখুক একটু। আরেকটা কথা বলে রাখছি, ইভান হয়তো তোকেও বলেছে। অধরা ঈশানীকে বলে গেছে, এখন আমাকেও বলছে ফোন দিয়ে।
কি কথা ভাইয়া? মেকআপ যেন একবারে হালকা হয়, না হলে বিয়ে সময় কিন্তু জল দিয়ে ধুয়ে দিবে। তোরা মনে করে পার্লারের লোকদের বলে দিস তোর জামাই নাকি পার্লারের লোকদেরও বলে রেখেছে। তারপরও ওর চিন্তা, তাই আমাকে বারবার ফোন করে, শুন অধরা, তোর জামাই বলে দিয়েছে ঘুম থেকে উঠে পেট ভরে খেতে, নয়তো কেলিয়ে কানপট্টি ফাটিয়ে দিবে। এইসব কারণে তোর জামাই যদি আমার একবার আরেকবার ফোন দিয়ে বিরক্ত করে তাহলে শুনে রাখ, এক্ষুনি যাব মামার কাছে, গিয়ে তোর এবং তোর জামাইয়ের উভয়ের নামের কেস ফাইল করে আসবো। বলে তীব্র রুম থেকে বেরিয়ে গেল। অধরার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, মনে মনে বলছে, জামাইয়ের যেমন লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, ঠিক তেমনি ভাইয়েরও লজ্জা শরম বলতে কিচ্ছুটি নেই। ছোট বোনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না, আর জানবেই না কেন। আগে তো সবকিছু জানতো আর মানতো, কিন্তু যেই বিয়েটা হলো এই বলদের সাথে থেকে আমার ভাইটাও পাল্টে গেল। কি হলো অধরা, কথা কি কানে যাচ্ছে না তোর? যা ফ্রেশ হয়ে আয়, আমি ততক্ষণে রাখছি তিয়াসকে। আমার ভাইকে তো কালো জাদু করেছিস বিয়ের পর, তাই না? তার জন্যই তো ঠোঁটকাটা হয়ে গেছে। হ্যাঁ, তাও তো ভালো, আমি বিয়ের পর করেছি, আর তুই তো তোর বিয়ের আগেই ইভান স্যারকে কালো জাদু করেছিস। কি সব বলছিস? বেরিয়ে যা আমার রুম থেকে, এক্ষুনি বেরো। এখন লজ্জা পাও কেন সোনা? হুম, আমাকে বলার সময় মনে ছিল না? রাখ তোর ভাইপোকে, আমি গেলাম, নিজের কাজে আসেনি এখনো। অধরাকে রুমের মধ্যে সাজানো হচ্ছে, পাশে দাঁড়িয়ে সবকিছু তদারকি করছে ঈশানী। এ নিয়ে পার্লারে মেয়েদের ঈশানীর প্রায় 10 বার বলেছে একদম হালকা মেকআপ যেন করা হয়। এবার বাধ্য হয়ে একজন মেয়ে বলেই ফেলল, ম্যাম, আপনারা শুধু টেনশন করছেন। ম্যামের হাজব্যান্ড আমাদের আগেই বলেছেন মেকআপ কিভাবে করা হবে সেই কথা। কই যে কনে, তার তো এত চিন্তা নেই। কেন চিন্তা করব না? ও আমার বেস্ট ফ্রেন্ড হয়, তারপর ননদ, এখন আবার হতে চলেছে স্যারের বউ, তাই আমাকেই তো সব টেনশন করতে হবে, তাই নয়? ঈশানীর কথা শুনে সবার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। এসব কি বলছেন উনি? একদম ঠিক কথাই বলেছে আপু। কিন্তু আমরা তো এর আগামাতা কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বললে ভালো হয়। ওয়েট, আমি বলছি। আচ্ছা, আপনি ইভান রেজা চৌধুরীকে চেনেন না? হ্যাঁ চিনি তো, আমাদের ভার্সিটির টিচার। আর এই ম্যামকে চেনেন না? হ্যাঁ ওনাকেও চিনি, তবে উনি আমাদের টিচার নন। ঈশানী চুপ কর না, কেন এত বাড্ডা দিচ্ছিস? বাইরে গিয়ে দেখ আম্মু আর ফুপি কি করছে। এর মধ্যে শোনা গেল বাচ্চারা বলাবলি করছে, বর এসেছে। আমি গেলাম, আপনারা ভালো করে সাজান, দুলাভাই আসছে বলে কথা, গেটটা না ধরলে হয় নাকি? অধরাতের বাড়ির সামনে বাগানেই বিয়ের আয়োজন করা হয়েছে। মেহরিমা একবার বলেছিলেন বাইরে কোথাও করার জন্য, কিন্তু তোফায়েল হোসেনের ঘোর আপত্তি। ওনার একমাত্র মেয়ের বিয়ে বাইরে কেন হবে, এত বড় বাড়ি থাকতে? সে কথার সূত্র ধরেই ইভান অধরার বিয়ে বাড়ির গার্ডেন হচ্ছে। সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে, চারিদিক শুভ্র রঙের ছোঁয়ায় পরিপূর্ণ। অধরাকে এনে বসানো হয়েছে স্টেজে, কিন্তু বিয়ের আগ পর্যন্ত বর বউকে দেখতে পারবে না। অধরার পাশেই বসে আছে ঈশানী। এতক্ষণ অধরা শান্ত থাকলেও বিয়ে পড়ানোর সাথে সাথেই ওর অস্থিরতা বেড়েই চলেছে। আস্তে আস্তে ওর হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। ঈশানী অধরাকে শক্ত করে ধরে শান্ত রাখার চেষ্টা করছে। এর মধ্যে অধরা শুনতে পেল ইভান উচ্চস্বরে উচ্চারণ করছে, কবুল। এবার অধরার বড্ড কান্না পেল। অবশেষে কাজে এসে পৌঁছালেন অধরার কাছে। এক একে সমস্ত নিয়ম পালন সমাপ্ত হলো, এবার বাকি কবুল বলার। অধরার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, পুরো শরীর থরথর করে কাঁপছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তোফায়েল হোসেন পাশে বসে মেয়েকে সাহস দিচ্ছেন। ঈশানী কানের কাছে এসে বলছে, দেরি করিস না অধরা, তুই আজকে জিতে নিচ্ছিস এমন একজন মানুষকে যাকে সবাই সম্মান করে এবং ভালোবাসে, তাই বিলম্ব করা ঠিক হবে না। অধরা বোন আমার, বল কবুল। ওই পাশের ইভান তোর মুখ থেকে 3টা শব্দ শোনার জন্য অপেক্ষা করছে, আর সবাইকে এভাবে অপেক্ষা করিয়ে রাখিস না, আমরা সবাই আছি তোর পাশে। সব বিলম্বের অবসান ঘটিয়ে অধরা বলে উঠল, কবুল।
অধরা কবুল বলার সাথে সাথে আনন্দ জোয়ার বয়ে গেল চারিদিকে। আতশবাজির আওয়াজে চারিদিক মুখরিত। ইভানের মুখে প্রশান্তির প্রজ্বলিত হাসি। এবার সামনে টানানো শুভ্র পুষ্পের পর্দাকে সরিয়ে ইভান এলো অধরার সন্নিকটে। অধরার বুকে ধুকপুক শব্দ হচ্ছে। ইভানে গিয়ে সে অধরার ওড়না সরিয়ে মুখ উন্মুক্ত করল। তারপর সবার সামনে নিজের অধরখানা অধরার ললাটে ছোঁয়ালো। প্রায় সন্ধ্যা হতে চলেছে। এবার কোণে বিদায়ের পালা। অধরা কাঁদতে কাঁদতে চিৎকার করে। তোফায়েল হোসেন কোনো রকমে বলেন, মিনাজ তালুকদারও বলেন। তীব্র এগিয়ে আসছে, কিন্তু ইভান তীব্রকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে উঠল, মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি বহু বছর আগেই বাপ। এখন নতুন করে বলার মতো কিছুই নেই, শুধু এইটুকু বলবো আমার মেয়েটাকে বড্ড আদরের। সামলিয়ে রেখো। আমি কখনো আমার মেয়েটাকে কষ্ট দিতে চাইনি। আশা করছি এই মর্যাদা তুমি রাখবে। আর যদি কখনো আমার মেয়ের প্রতি তোমার বিরক্তি মনে হয়, একসাথে থাকলেও পারছো না, তাহলে ওরে কিছু না বলে আমাকে ফোন করো। আমার মেয়েকে আমি তখন নিজেই নিয়ে আসবো সেই ভরসায় স্থানে। পুষ্প মানে হচ্ছে ফুল। অধরাও আমার কাছে একটা জীবন্ত ফুল। হয়তো জন্ম দেওয়া হয়নি ওরে, কিন্তু কয়টা ধরে বছর নিজের সব কিছু দিয়ে আগলিয়ে রেখেছি। সুখে থেকো ওর সাথে, কখনো কষ্ট দিও না আমার মেয়েকে। কি বলবো তোকে, নির্লজ্জ একটা। মনে রাখিস তুই আমার ছোট বোনের জামাই, তাই সবসময় সম্মান দিয়ে কথা বলবি। মাইন্ডেড। তোর বউ কি আমাদের সাথে যাচ্ছে? হ্যাঁ, কিন্তু কেন? সাথে যাওয়ার কি প্রয়োজন? তুইও যাবি নাকি? গেলে কি তোর সমস্যা? হ্যাঁ, সমস্যা হবে না। বিয়ে করলাম মাত্র, এখন বউ আমার সাথে থাকবে এভরি মোমেন্টস। কিন্তু তোরা গেলে তো সেটা হবে না। চুপ কর গাদা, পিছনে ঈশানী দাঁড়িয়ে আছে। ডিয়ার দুলা ভাই, এখন আমাকে আপনি একদমই ধমকাতে পারবেন না, কারণ আপনি এখন আমার সার নন, অনলি ননদের জামাই। সো ভাবিকে একটু সম্মান দিয়েন। আর যেন কি বললেন, অধরার সাথে আমি যাব না, তো কে যাবে শুনি? একা একা তো আর পাঠাচ্ছি না। তাছাড়া ছাত্রী হিসেবে কিছু দায়িত্ব আছে না? পয়সা ছাড়া কিভাবে বাসর ঘরে ঢুকতে দিব বলুন? কোণে বিদায় হয়েছে কিছুক্ষণ আগে। মেহেরিমা বেগম মন খারাপ করে বসে আছেন। তোফায়েল হোসেন কিছুতেই বোঝাতে পারছে না তাকে। ভাবি, মন কেন খারাপ করছো? ঈশানীও আছে ওর সাথে, তাছাড়া ইভান আছে। ইভান থাকতে আমাদের চিন্তা কিসের? মেয়েটাকে শেষ পর্যন্ত বিদায় দিয়ে দিলাম তাহিরা। উফ মামি, চুপ করো তো। তোমার মেয়ে কখনো তোমাকে ছাড়া থাকতে পারবে না। দেখবে একদিন ভার্সিটি থেকে তোমার কাছে, আর একদিন ওর শাশুড়ির কাছে। শুধুই কথাগুলো বলে মন খারাপ করছো। গাড়ি আস্তে আস্তে চৌধুরী বাড়ির সীমানায় প্রবেশ করেছে। ইভান প্রথম থেকেই অধরাকে নিজের সাথে জড়িয়ে ধরে রেখেছে। ঈশানী আর এশা আসছে অন্য একটা গাড়িতে করে। বলে গাড়িতে শুধুমাত্র বরকনে আর ড্রাইভার। অধরা গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকালো। তিনতলা একটা বাড়ি, পুরোটা নানা ধরনের আলোয় আলোকিত। তারই মধ্যে সরু রাস্তা দিয়ে গাড়ি ভেতরে প্রবেশ করছে। বৃদিতা, তুমি কি চিন্তিত? না মানে, হ্যাঁ, একটু একটু কেমন যেন ভয় লাগছে। তুমি বলেছিলে বিয়ের আগ পর্যন্ত এই বাড়িতে ত্রিসীমানা হয়ে ঘেসবে না। আজকে তোমাকে চৌধুরী বাড়ির একমাত্র বউ করে নিয়ে আসলাম। ভয় পাওয়ার কোনো কারণ তো আমি দেখছি না ঘরওয়ালি। মা, আব্বু সবাইকে তো তুমি চেনো। তাছাড়াও বাসায় তেমন কোনো আত্মীয় নেই। সবাই তোমাদের বাসা থেকে বিদায় নিয়েছে। সবাই চলে গেলেন কেন? ব্যস্ততার কারণে। কিসের এত ব্যস্ততা? অধরার এমন বাচ্চা সুলভ কথা দেখে অতীতের দিনগুলোর কথা মনে পড়ছে ইভানের। বিয়ের পর প্রথম অধরার এমন বাচ্চামো দেখা যেত। সে মেয়ে আস্তে আস্তে নিজের স্বামীকে মানিয়ে নিয়ে ভালোবাসতে শুরু করলো। যদিও ইভান পাশ থেকে সবসময় সাপোর্ট করে গেছে। তারপর যখন অধরা হারিয়ে যাওয়ার পর ভার্সিটির টিচার হিসাবে ফিরে এলো, তখন থেকে অধরার মধ্যে কোনো বাচ্চামি দেখা যেত না। পুরো ম্যাচিউর হয়ে উঠেছিল। কথায় আছে না, মেয়েরা বেশি আদর যত্নে বড় হওয়া, তাই এমন বাচ্চামি করতে হয়তো সেই কথা পুনরায় সত্যি হয়েছে। এত ভালোবাসায় অধরা পুনরায় বাচ্চা হয়ে গেছে, তাই হয়তো কথার মধ্যে আবার বাচ্চামো স্পষ্টতর হয়ে উঠেছে। অধরা, তুমি যে বিয়ে করছো তার জন্য কি তোমার কোনো ব্যস্ততা নেই?
ভার্সিটিতে এক্সাম থাকায় তোমার এবং আমার বউয়ের কিন্তু মাত্র 5 দিন পর ডিউটিতে যেতে হবে। এর মতোই সবার ব্যস্ততা রয়েছে। তবে চিন্তা করো না, ঈশার ফ্রেন্ড আছে বাসা, ওরা বিয়ে শেষ হওয়ার পর চলে এসছে। মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে ইভান, অধরা। অধরার পাশে রয়েছে ঈশানী। সুলতানা বেগম অধরাকে বরণ করে তুলছেন ঘরে। মা, এবার তোমার বাবা আগে রাখো, আর ইভান তুই বৌমার পেছন পেছন আয়। শোন অধরা, এখানে ড্রেস রাখা আছে, পরে নিস। এগুলো আমরা পরিয়ে দিতে পারবো না। কি এমন ড্রেস আছে যেগুলো তোরা পরিয়ে দিতে পারবি না? কি লো বান্ধবী, চিন্তা হচ্ছে নাকি? হুম, ইভান স্যার তোর জন্য স্পেশাল গিফট রেখেছেন, খুলতেই দিচ্ছেন না। নিশ্চয়ই এমন কিছু আছে যেটা আমাদের দেখা নিষেধ, তাই তো? সবাই অধরাকে নিয়ে মজা ঠাট্টা করে একসময় বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে বাইর থেকে দরজা বন্ধ করে দিয়ে গেল, যাতে ইভান ভেতরে প্রবেশ করতে না পারে। অধরা আস্তে আস্তে বিছানা থেকে উঠে দাঁড়ালো ইভানের দেওয়া বক্সটা ওপেন করতে, কিন্তু এ জীবনও কল্পনা করেনি বক্সের মধ্যে এরকম কিছু থাকবে। ব্ল্যাক কালারের একদম পাতলা সিল্কের শাড়ি, সাথে অন্তবাসের মতো একটা ব্লাউজ, একজোড়া হাই হিল, নোট কালার লিপস্টিক, সাথে আরও 2টা কাপড়। এত বড় কাপড় যখন অধরা হাতে তুলো, সাথে সাথে ওর শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। ভেবেছিল পড়বে না, কিন্তু তখনই চোখের সামনে ভেসে উঠল ইভানের সেই কথা দিচ্ছে তোমার অনুমতি বিনা কখনোই স্পর্শ করব না। তবে আমার ভবনে নিয়ে যাওয়ার পর অনুমতি নেব না। আশা করি সে সময় আসার আগে তোমার এই না বোধক শব্দটা হ্যাঁ বোধকে পরিণত হবে। সাথে সাথে শাড়ি নিয়ে দৌড় দিল ওয়াশরুমে, তারপর নিজের স্বামীর পছন্দ মতো সাজলো। অধরা বিছানার মাঝখানে বড় ঘুমটা দিয়ে বসে আছে। বাহিরে টাকা নিয়ে প্রচুর ঝগড়া হচ্ছে। একদম শোনা গেল ইভান ওদের শর্তে রাজি হয়েছে এবং দরজা খুলে দেওয়া হয়েছে। দরজার সিটকিনি দেওয়ার আওয়াজে অধরা তাকালো, দেখতে পেল ইভান এগিয়ে আসছে ওর দিকে। পুনরায় শুরু হলো ওর শরীর কাঁপা এবং লজ্জা। ইভান এসে প্রথমে অধরার ঘুমটা সরালো। অধরার মনে হচ্ছে ইভান এইভাবে তাকে দেখছে। সেইভাবে দেখতে থাকলে একসময় হয়তো লজ্জায় মরে যাবে। হঠাৎ ওর মনে পড়ল রুমে আসার সময় একজন বলে দিয়েছিল অধরা ইভানকে যখন সালাম করতে যাবে, তখনই ইভান অধরাকে একটানি নিজের বক্ষ পিঞ্জরে জড়িয়ে নিল। তুমি আমার পায়ে নয় মিস হৃদিতা, তুমি সবসময় আমার বক্ষে থাকবে। হই আমার শ্যামাঙ্গিনী, শেষ পর্যন্ত তুমি আমার ভুবনের একমাত্র রানী। এই কথা শুনে যেন অধরার মন খুশিতে পরিপূর্ণ হয়ে গেল। ভেজা গলায় বলে উঠল, মিসেস চৌধুরী। হ্যাঁ, এখন থেকে তুমি মিসেস চৌধুরী, ইভান রেজা চৌধুরীর একমাত্র প্রেয়সী, যাকে সে অনেক অনেক বেশি ভালোবাসে মিসেস চৌধুরী। এগুলো সবসময় যেন তোমার থাকে, তাহলে তোমাকে বিবাহিত মনে হবে। আমি চাই না বাইরের কেউ আমার বউয়ের দিকে তাকিয়ে থাকুক। অধরা দৌড়ে চলে গেল জানালার পাশে। ইভান সেটা দেখে মুচকি হাসল। পুরো রুম বেলি ফুলের গন্ধে মুখরিত। এরই মধ্যে ইভানের সামনে দাঁড়িয়ে এক অপসরী। কি তার রূপ! পুরো রুমে মাত্র 2টো মোমবাতি জ্বলজ্বল করছে। সেগুলোতে অধরার রুমে স্পষ্ট না হলেও বাহির থেকে আসা চাঁদের আলোয় অধরার এমন রূপ ইভান পুরো কাতর হয়ে গেল। এরই মধ্যে চলে এলো এক ধরনের মায়াবী নেশা, যে নেশার সুধা একবার পান করলে বারবার পান করতেই মন চায়। অধরার শরীরের প্রত্যেকটা অঙ্গ ফুটে উঠেছে চাঁদের আলোয়। ইভান আর নিজেকে দমিয়ে রাখতে পারল না, এগিয়ে গেল নিজের প্রেয়সীর নিকট। পেছন থেকে আস্তে করে জড়িয়ে ধরল অধরাকে। অধরার সাথে সাথেই কেঁপে উঠল। অধরার এই কেঁপে ওঠায় ইভানের উত্তেজনা যেন 1000 গুণ বৃদ্ধি পেল। নিজের দিকে মুখ ফিরিয়ে অধরার গলায় মুখ ডুবিয়ে নিল। অধরার পুরো গায়ে যেন কারেন্টের শক বয়ে গেল। এক পর্যায়ে অধরাকে কোলে তুলে নিয়ে এগিয়ে যেতে থাকলো বিছানার দিকে। অধরার আখিদয় বন্ধ হয়ে ইভানকে শক্ত করে আঁকড়ে ধরেছে। অধরাকে বিছানায় শুয়ে দিয়ে নিজের গায়ে শার্টটা খুলে কোথায় ফেলেছে সেটাও বুঝতে পারেনি ইভান। তারপর আবারও অধরার বুকে মুখ ডুবিয়ে দিল। এক এক করে ইভান স্পর্শ করে যাচ্ছে অধরার সমস্ত অঙ্গ। ইভানের সারাই অধরও রেসপন্স করে যাচ্ছে একে একে। এভাবেই পূর্ণতা পেল ইভান অধরার প্রেমের সম্পর্ক। এই যে আপাদানদেরকে বলছি, তাকিয়ে তাকিয়ে কি দেখছেন শুনি? ওরা বাসর করছে, এখানে আপনাদের এত কি?
যদি বাসর করতে চান তাহলে বিয়ে করুন, কিন্তু এভাবে অন্যের বাসরের দিকে নজর দেওয়া ঠিক না। সমাপ্ত।